আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রথমেই আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আজ আমরা দেখব প্রায় 600 বছরের পুরনো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ইতিহাস ও ঐতিহ্যের ধারক বড় সর্দার বাড়ি। সুলতানি আমলের 12 ভূঁইয়াদের শাসনের পথ ধরে মুঘল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বের স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে আছে এই ভবনটি। নারায়ণগঞ্জের সেরা দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে গিয়েছিলাম, যার উপরে একটি ভিডিও আমার চ্যানেলে আছে, লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকলো, চাইলে দেখে আসতে পারেন। লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে প্রবেশের সাথে সাথেই এই ভবনটির নান্দনিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করে, তাই এই ভবনটিকে নিয়ে আলাদা একটি ভিডিও বানানোর পরিকল্পনা মাথায় আসে। এই ভিডিওতে আমি এমন কিছু অপ্রিয় ইতিহাস এবং বিষয় তুলে ধরব যা হয়তো আগে কেউ আপনাকে বলেনি। আশা করছি না টেনে পুরো ভিডিওটি আপনারা আমাদের সাথেই থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক দেবেন, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক দেবেন এবং কেন ভালো লাগেনি তা কমেন্ট করে জানাবেন, যা আমাকে পরবর্তীতে আরো ভালো ভিডিও বানাতে উৎসাহ দেবে। তাহলে শুরু করা যাক স্টোরি অফ বড় সর্দার বাড়ি। যারা আমার আগের ভিডিওটি দেখেননি তাদের জন্য বলছি, আপনাকে প্রথমে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত লোক ও কারুশিল্প জাদুঘরে 50 টাকা টিকিট কেটে প্রবেশ করতে হবে। এর ভেতরে অবস্থিত এই বড় সর্দার বাড়িটি। মূল গেট দিয়ে প্রবেশ করলেই প্রথমে চোখে পড়বে বড় সর্দার বাড়িটি। টলটলে পানির শান বাঁধানো পুকুর পাড়ে সগর্ভে দাঁড়িয়ে আছে নান্দনিক সৌন্দর্যের অন্যতম নিদর্শন এই বড় সর্দার বাড়িটি। এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন এক হিন্দু ব্যবসায়ী, যার নাম ঐশ্বর্যকান্ত সাহা সর্দার, যার নাম অনুসারেই এই বাড়িটি সর্দার বাড়ি নামে হিসাবেই পরিচিত পায়। অনেকে এটিকে ঈশাখার জমিদার বাড়িও বলে থাকেন। এই বাড়িটি 1308 খ্রিস্টাব্দে বাংলা সনে প্রথম সংস্কার করা হয়। 1971 সালে দেশ স্বাধীনের পর এটিকে প্রত্নতত্ত্ব বিভাগ অধিগ্রহণ করে। 1981 সালে এই ভবনটিকে লোক ও কারুশিল্প জাদুঘর হিসাবে রূপান্তরিত করা হয়। দীর্ঘদিন সংস্কার না করার জন্য বড় সর্দার বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। এই ভবনটির ঐতিহ্য ও সৌন্দর্যের কথা বিবেচনা করে এর আদিরূপ ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়। কোরিয়া ভিত্তিক বহুজাতিক কোম্পানি ইয়াং ওয়ান কর্পোরেশনের সাথে 2012 সালে সংস্কৃত মন্ত্রণালয়ের একটি চুক্তি হয়। প্রায় 20 কোটি টাকা ব্যয়ে কোম্পানিটি এর নান্দনিক সৌন্দর্য ও আদিরূপ ফিরিয়ে আনেন। নওগাঁর পাহাড়পুর থেকে প্রায় 150 জন অভিজ্ঞ রাজমিস্ত্রি আনা হয়, যারা এর সৌন্দর্য বর্ধন ও সংস্কারের কাজটি করেছেন। এবার এই ভবনটি সম্পর্কে কিছু তথ্য দেই আপনাদের। প্রায় 27,400 বর্গফুট আয়তনের এই ভবনটি, যার নিচতলায় 47টি এবং দ্বিতীয় তলায় 38টি কক্ষ রয়েছে। বাড়িটির সামনে ও পেছনে রয়েছে প্রকাণ্ড 2টি পুকুর। প্রাসাদের পশ্চিম দিকের উপরে রাজমুকুট পরা চিহ্ন, এর প্রত্যেক তলায় 7টি করে তোরণ এবং কার্নিশের লতাপাতার মনোরম কারুকাজ। পশ্চিমের পুকুর পাড়ে আছে শান বাঁধানো ঘাট, সাথে মন্দির। এবার আমরা 100 টাকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করব। ছুটির দিন এখানে প্রচুর পরিমাণ লোক সমাগম হয়। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে এবং সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার। প্রবেশ মুখে প্রহরীদের কোঠরি পার হয়েই দেখা যাবে প্রকাণ্ড জলসা ঘর, 30 ফুট উচ্চতার খাড়া ছাদ। জলসা ঘর পেরিয়ে চতুর্দিকে নিচতলা এবং দ্বিতীয় তলায় আছে বারান্দা, যার প্রতি 5 ফুট পরপর সুনিপুণ হাতের খিলানের ওপর লতা পাতার কারুকাজ। বারান্দার চারপাশে দরবার কক্ষ, ঠাকুর ঘর, গোসলখানা, নাচঘর, গুপ্তপথ আর কূপ নিয়ে গঠিত। বাড়িটির সৌন্দর্য দেখতে দেখতে আমরা এর অজানা ইতিহাস জানতে থাকি। সোনারগাঁয়ের ইতিহাস অনেক পুরনো। এই বাড়িটি প্রাচীন সোনারগাঁয়ের সেই ইতিহাসের প্রতিনিধিত্ব করে। অনেকেই এই বাড়িটিকে ঈশাখার বাড়িও বলে থাকেন। সোনারগাঁও যেহেতু ঈশাখার রাজধানী ছিল, সেই হিসাবে তার এখানে থাকাটা খুবই স্বাভাবিক ব্যাপার। সোনারগাঁও ছিল বাংলা মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র। মধ্যযুগীয় নগরটির অবস্থান থেকে প্রতীয়মান হয় যে এটি পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষ্যা, দক্ষিণে ধলেশ্বরী ও উত্তরে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত একটি বিস্তৃত জনপদ ছিল। ধারণা করা হয় ঈশাখার দ্বিতীয় স্ত্রী সোনা বিবির নামেই অত্র এলাকার নামকরণ করা হয়েছিল সোনারগাঁ। আসল ঘটনাটি অনেক বেশি রোমাঞ্চকর। জানা যায়
বিক্রমপুরের জমিদার কেদার রায়ের রূপসী কন্যা স্বর্ণময়ী একবার সুখীদের সাথে শীতলক্ষ্যা নদীতে ভ্রমণ করতে গেছিলেন। ওই সময় একদল জলদস্যুর চোখে পড়ে এই রূপসী কন্যা। বলা বাহুল্য যে তার গায়ের রং এতটা সুন্দর ছিল যে কারণে তার নাম স্বর্ণময়ী। এরপর যা হয় আর কি, তারা স্বর্ণময়ীকে তুলে নিয়ে গেলেন। গুপ্তচর মারফত খবর পেলেন ঈসা খাঁ তার প্রতিবেশী জমিদার কন্যা অপহৃত হয়েছেন। তিনি ব্যাপারটা মেনে নিতে পারলেন না। তিনি ওই সময় শীতলক্ষ্যার পাড়ের দুর্গে অবস্থান করছিলেন, যার বর্তমান নাম সোনাকান্দা দুর্গ। তিনি সেখান থেকেই অভিযান চালিয়ে জলদস্যুর হাত থেকে স্বর্ণময়ীকে উদ্ধার করেন। পরদিন সকালে কেদার রায়কে খবর পাঠানো হলো। খবর পেয়ে কেদার রায় তার পরিবার পরিজন নিয়ে আসলেন কন্যাকে নেওয়ার জন্য, কিন্তু সেখানে বাদ সাধলেন রাজপুরোহিত। মুসলিমদের ঘরে রাত কাটানো কন্যাকে ঘরে ফেরত আনলে কুলনাশ হয়ে যাবে, জাতপাত বলে আর কিছুই থাকবে না। জাতপাতের কাছে পরাজিত হলো পিতৃস্নেহ। শতহুক জমিদার বলে কথা, এখানে আবেগের চেয়ে অভিজাত্যের মর্যাদা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কন্যাকে মরার অভিশাপ দিয়ে চলে গেলেন জমিদার। এ অবস্থা দেখে কাঁদতে লাগলেন রাজকন্যা স্বর্ণময়ী। কি আর করা, ঈসা খাঁ নিজেই তখন স্বর্ণময়ীকে আশ্রয় দিলেন এবং বেগম ফাতেমা খানের কাছে পাঠিয়ে দিলেন। রাজকন্যা ঈসা খাঁয়ের স্ত্রীর কাছ থেকে ইসলাম সম্পর্কে জানতে ও বুঝতে থাকলেন এবং কিছুদিনের মধ্যে ইসলাম গ্রহণ করলেন এবং তার নতুন নাম হলো সোনা বিবি। ঈসা খাঁ তার স্ত্রীর অনুরোধে সোনা বিবিকে তার দ্বিতীয় স্ত্রী হিসাবে গ্রহণ করলেন। তাকে নিয়ে চলে আসলেন সুবর্ণগাঁও, যেটা ছিল সোনারগাঁয়ের পূর্ব নাম। কিন্তু তারপরও সোনা বিবি সবসময় মন খারাপ হয়ে থাকতেন। আপন পরিবার দেওয়া আঘাত তাকে খুব বেশি কষ্ট দিতে লাগলো। ঈসা খাঁ এই ব্যাপারটি বুঝতে পেরে নববধূর প্রতি ভালোবাসা স্বরূপ তার রাজধানী সুবর্ণগাঁওয়ের নাম বদলে সোনারগাঁও রাখলেন। শুধু তাই নয়, রাজকন্যাকে উদ্ধার করা শীতলক্ষ্যা পাড়ের দুর্গের নাম বদলে রাখলেন সোনাকান্দা দুর্গ, অর্থাৎ সোনা বিবির কান্দা। বধূ যখন বুঝলেন তিনি এত উঁচু মাপের মানুষকে তার স্বামী হিসাবে পেয়েছেন, তখন তিনি মনে প্রাণে খুবই আনন্দিত হয়েছিলেন। কিছু ইতিহাসবিদের মতে সোনা বিবির হিন্দু ধর্মের প্রতি একটা খারাপ মনোভাব তৈরি হয়ে গিয়েছিল। বড় সর্দার বাড়িটি কিভাবে ঈসা খাঁর হাতে আসলো তা জানতে পারেনি এবং এর আশেপাশে আরো কিছু স্থাপনা ছিল যা পরবর্তীতে ভেঙে ফেলা হয়। তারও সঠিক কোনো ইতিহাস আমি জানতে পারিনি। এই ঐতিহাসিক ঘটনাটি শুনে মনে হবে এ যেন হলিউড বলিউডের কোনো সিনেমার গল্প। কিন্তু আফসোস, এমন দারুণ স্পট থাকার পরেও আমাদের দেশের নির্মাতারা এই ঐতিহাসিক ঘটনা নিয়ে কোনো সিনেমা বানাতে পারেনি। হয়তো এই ঘটনা থেকেও হতে পারত কোনো সুপারহিট। পরিশেষে আপনাদের কাছে এটাই আকুল আবেদন, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আপনাদের অনুপ্রেরণা থেকেই ইনশাআল্লাহ পরবর্তীতে আরো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করব। পাশে থাকবেন, উৎসাহ দিবেন। আপনাদের অনুপ্রেরণায় একদিন ঘুরে দেখবো সারা পৃথিবী, সেই কামনাই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।